আচ্ছা, তারপরে চলে আসবো পিভি সেলির দ্য মাস্ক অফ অ্যানার্কি ওয়াজ অকেশন বাই। পিভি সেলি তার মাস্ক অফ অ্যানার্কিতে তিনি পিটার লু ওয়ার কথা বলেছেন। ওকে, পিটার লু ওয়ার কথা বলেছেন। মাস্ক অফ অ্যানার্কিতে হবে পিটার লু ওয়ারের কথা বলেছেন। নেক্সট চলবো, পরবর্তী প্রশ্নে আমরা যাব। হু অ্যামং দ্য ফলোইং ইন্ট্রোডিউসড রাইম রয়েল? ভেরি ইজি কোয়েশ্চেন, খুব করে বেসিক প্রশ্ন ছিল। জিওফ্রি চসার হবে সঠিক উত্তর। কেন যে সম্পূর্ণটা নিয়ে নিচ্ছে বারবার। জিওফ্রি চসার হবে সঠিক উত্তর। জিওফ্রি চসার হচ্ছে সঠিক উত্তর। ওকে, কোয়েশ্চেন নাম্বার 4 এ চার্লস ল্যাম্ব রোট আন্ডার দ্য সিউডোনেম ইলিয়া ফর হুইচ পিরিয়ডিক্যাল? কোন পিরিয়ডিক্যালের জন্য তিনি লেখালেখি করতেন? এটি হবে দ্য লন্ডন ম্যাগাজিন। দ্য লন্ডন ম্যাগাজিন হচ্ছে রাইট অ্যান্সার। না, কোয়েশ্চেন নাম্বার 5, এজিড-প্রপ থিয়েটার ডাজ নট ডিসপ্লে ওয়ান অফ দ্য ফলোইং ক্যারেক্টারিস্টিক্স? এদের মধ্যে কোনটি এজিড-প্রপ থিয়েটারের বৈশিষ্ট্য নয়? উত্তর হবে it deals with depoliticized representation of এই যে বুর্গিউস লাইফ অ্যান্ড ম্যানার্স আছে, এটা হবে। ওকে, বোঝা হয়েছে? অ্যাকচুয়ালি এটি এজিড প্রপটা অরিজিন করেছিল সোভিয়েত ইউনিয়নে, এবং এটি মেনলি পপুলারাইজড করেছিল বার্টল্ট ব্রেক, জার্মান রাইটার। আচ্ছা, এবারে চলে যাব পরবর্তী প্রশ্ন। প্রশ্ন নাম্বার 6, আমরা ওয়াই সিরিজ নিয়েছি। হু ইজ দ্য অথার অফ দ্য ব্ল্যাক হিল? ব্ল্যাক হিলের লেখককে? আমি ফুল স্ক্রিন করে নিচ্ছি সুবিধার্থে। ওকে, ব্ল্যাক হিলের লেখককে? এটিও খুবই ইজি প্রশ্ন ছিল। উত্তর হবে মামাং দাই। উত্তর হবে মামাং দাই। 6 দাগে অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। নাও চলে যাব প্রশ্ন নম্বর 7 এ। প্রশ্ন নম্বর 7 বলছে সোসাইটি ইজ অল অ্যাবাউট, সোসাইটি ইজ অল অ্যাবাউট is all but root to the delicious solitude. In which poem do you find these lines? তো আমরা নিশ্চয়ই টু হুইচ কয় মিস্ট্রেস দ্য টেম্পল দ্য ফ্লি পড়েছি। লাইনটাকে পেয়েছি? না, এটা অ্যাকচুয়ালি দ্য গার্ডেন কবিতায় ছিল এই লাইনটি। দ্য গার্ডেন, এই কবিতাটি, দ্য গার্ডেন কবিতাটি অ্যান্ড্রিউ মার্ভেলের লেখা। এই কবিতায় সোসাইটি ইজ অল বাট রুট টু দিস ডিলিশিয়াস সলিটিউড। নাও পরবর্তী প্রশ্ন আসবো, প্রশ্ন নাম্বার 8 এ। আলফ্রেড টেনিসনস মড ওয়াজ অরিজিনালি সাবটাইটেড? এই মডের সাবটাইটেল কি ছিল? অ্যাকচুয়ালি সাবটাইটেল হচ্ছে মোনোড্রামা। তো এখানে অ্যাকচুয়ালি আমরা দেখব যে কবিতাটি মেনলি ডিল করছে একটা ফিউনারেল অফ দ্য প্রোটাগনিস্ট ফাদার, মানে যিনি প্রোটাগনিস্ট তার বাবার ফিউনারেল নিয়ে হয়েছে। তো এটি দ্য মেলানকোলি হওয়ার চান্সটা মোস্ট প্রবাবলি হয়েছে। নেক্সট চলে আসবো কোয়েশ্চেন নাম্বার 9 এ। ম্যাচ দ্য থিওরিস্ট লিস্ট 1 এবং টার্মস পপুলারাইজড বাই দেম। তো এখানে কোন থিওরি কি টার্ম পপুলারাইজ করেছে তা নিয়ে বলতে হবে। এখানে বুঝতেই পাচ্ছেন খুবই ইজি ছিল, কয়েকটা মানে পয়েন্ট জাস্ট ধরলেই ইজিলি হয়ে যেত। উত্তর হবে অপশন এ। উত্তর হবে অপশন এ। আচ্ছা, অপশন এটা সঠিক করে আসছে না, তাই আমি শুধুমাত্র এখানে এই অপশন এটাকে আমি শুধুমাত্র মার্ক করলাম। অপশন এ হবে, অর্থাৎ এখানে কার্ল মার্কস। কার্ল মার্কস হচ্ছে কমোডিফিকেশন। তারপরে জে এল অস্টিন, জে এল অস্টিন হচ্ছে স্পিচ অ্যাক্ট থিওরির জন্য বিখ্যাত। আর যা ফ্রানকোয়েজ লয়টার, তিনি বিখ্যাত আছেন ল্যাঙ্গুয়েজ গেমের জন্য। আর সিগমন্ড ফ্রয়েডের হচ্ছে আমাদের ক্যাথেক্সিস, ক্যাথেক্সিস। ওকে, নেক্সট প্রশ্ন আসবো কোয়েশ্চেন নাম্বার 10 এ। কোয়েশ্চেন নাম্বার 10 এ, হু কয়েন্ড দ্য টার্ম পোস্ট মডার্ন? এই টার্মটি, পোস্ট মডার্ন টার্মটি কে কয়েন্ড করেছে? অপশন হবে যা ফ্রানকোয়েজ লয়টার্ড। রাইট অ্যান্সার হচ্ছে যা ফ্রানকোয়েজ লয়টার্ড। যা ফ্রানকোয়েজ লয়টার্ড। অ্যাকচুয়ালি এটি ইনফ্লুয়েন্স করেছিল, নেই এখানে অপশনটি, আমাদের নিয়েজি। তবে এটি যা ফ্রানকোয়েজ লয়টার, তিনি কিন্তু এটাকে প্রথম ব্যবহার করেছিলেন। যদি ব্যবহারের দিক থেকে আসা হয়, সাহিত্যের অ্যাঙ্গেলে কিন্তু যা ফ্রানকোয়েজ লয়টার, কিন্তু যদি অ্যাজ এ টার্ম দেখি তাহলে কিন্তু অ্যাকচুয়ালি এর প্রথম ব্যবহার করেছিলেন আর্নল্ড টাইনবি। আর্নল্ড টাইনবি। ওকে, আর্নল্ড টাইনবি হচ্ছে এর প্রথম ব্যবহারকারী, কিন্তু
আমাদের যেহেতু লিটারেচার অ্যাঙ্গেলে এটা হবে যা ফ্রাঙ্কোইস লয়টার। নাও ডেথ অফ এন অথার, এটি পাবলিশ করেছিল ডেথ অফ এন অথার, ভালো করে প্রশ্নটা পড়ার ছিল। এটি সিডোনিম এইডেন মার্চিন নামে এই ছদ্মনামে একজন পাবলিশ করেছিল। এটি একটি গ্রাউন্ড ব্রেকিং লিটারারি এক্সপেরিমেন্ট ছিল, যেটা একটি উপন্যাস ছিল, ছোট উপন্যাস নোভেলা, এবং কনস্ট্রাক্টেড ফ্রম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এবং যেখানে চ্যাট জিপিটি এগুলো নিয়ে তিনি বলেছিলেন। এই এইডেন মার্চিন বা এইডেন মার্চিনের রিয়েল নাম ছিল স্টিফেন মার্চ, রিয়েল নাম ছিল স্টিফেন মার্চ। ওকে, নাও পরবর্তী প্রশ্ন আসবো, কোয়েশ্চেন নাম্বার 12, হুইচ অফ দ্য ফলোইং টেক্সট মে বি রিগার্ডেড অ্যাজ অ্যান ইন্ট্রোডাকশন টু কানাডিয়ান আইডেন্টিটি? কোন টেক্সটটি কানাডিয়ান আইডেন্টিটিটাকে তুলে ধরার চেষ্টা করছে? উত্তর হবে আমাদের এখানে দ্য স্টোন এঞ্জেল। এই স্টোন এঞ্জেল উপন্যাসটি মার্গারেট লরেন্সের লেখা, এবং এখানে একজন 90 বছরের একজন বয়স্কা বৃদ্ধার গল্প রয়েছে। তার নাম হচ্ছে হাগার কিউরি সিপলি। এটি একটি কানাডিয়ান সাহিত্যের প্রথম অর্ধের একটি অন্যতম লেখা। নেক্সট চলে আসবো, ম্যাচ দ্য ফলোইং লিস্ট 1 এবং লিস্ট 2 যেটা রয়েছে, দেখে নেওয়া যাক। এখানে দেখুন বলছে মানে কোন রাইটার তাদের লেখার মধ্যে এইগুলো নিয়ে লেখালেখি করেছেন। এবারে অপশনগুলো দেখে নেব। এখানে অপশন হবে রাইট অ্যান্সার, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। ও, সবগুলো নিয়ে নিচ্ছে, তার থেকে রাইট অপশন হচ্ছে অপশন এ। আর এখানে সব থেকে ইজি ছিল ড্যানিয়েল ডিফোর আর জার্নাল অফ দ্য প্লেগ ওয়ার, তিনি কিন্তু গ্রেট প্লেগ ইন লন্ডনকে নিয়ে লিখেছিলেন। আর একদম সহজ, যেটা ধরতে পারতেন যারা আমাদের ব্রিটিশ লিটারেচার। এবারে তারপরে আসবো অ্যালবার্ট কামুর দ্য প্লেগ, নিশ্চয়ই পড়ে থাকবেন অ্যালবার্ট কামুর প্লেগটি, কারণ কোথায় গেল, আচ্ছা আমি কি হ্যাঁ, এটা হচ্ছে প্লেগ ইনফেস্টেড ইন আলজেরিয়া, অর্থাৎ ওই আলজেরিয়ার প্লেগটা অ্যালবার্ট ক্যামু কিন্তু ব্যাখ্যা করেছে তার এই দ্য প্লেগ টেক্সটে। ওকে, আর মোটামুটি বাকিগুলো যদি জানা না থাকে অবশ্যই পড়তে হবে একটু। আর নেক্সট চলে যাব 14 নম্বর প্রশ্নে, দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ বরোড ফ্রম আদার ল্যাঙ্গুয়েজেস। ইংরেজি ভাষা এখানে রয়েছে লিস্ট 1-এ, এবং সেগুলি অন্যান্য কোন কোন থেকে এসছে ভাষা থেকে সেটা বলতে হবে। তো এখানে 14 দাগের অপশন রাইট অ্যান্সার হবে অপশন এ। তার মানে দেখে নিন কোনটা হচ্ছে। অর্থাৎ হ্যাবিট এসছে ফ্রেঞ্চ থেকে, ফ্রেঞ্চ অ্যাবিট থেকে এসছে, ফ্রেঞ্চ অ্যাবিট থেকে হ্যাবিট এসছে। তারপরে কফি, এই কফি টার্মটি এসছে কাউফা থেকে, কাফা। তো এই কাফা কথাটি হচ্ছে একটা আরবিক টার্ম কাফা। আর ককরোচ হচ্ছে একটি মানে স্প্যানিশ টার্ম, যেটা কক এবং রোচের সমন্বয়। তারপরে অপেরা ওয়ার্ডটি এসছে ইতালিয়ান শব্দ থেকে। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের 14 দাগের অ্যান্সার অপশন এ। নেক্সট যাব কোয়েশ্চেন নাম্বার 15, who among the following developed the idea of pantiosocracy? Very easy one. এটি স্যামুয়েল টেলর কোলেরিজ এবং রবার্ট সাউথি, ইনারা ওই সুস্নেহিনা বলে একটা জায়গায়, সেখানে গিয়ে তারা এই প্যান্টিওসক্রেসি আইডিয়াটা করেছিলেন। সে উত্তর হবে স্যামুয়েল টেলর কোলেরিজ অ্যান্ড রবার্ট সাউথি, অপশন সি। কোয়েশ্চেন নাম্বার 16, হুইচ অফ দিস নোভেলস, নিচের উপন্যাসগুলির মধ্যে celebrated by নীরদ সি চৌধুরী as the finest novel in the English language with an Indian theme, যেটা ভারতীয় কনটেক্সটে লেখা, এবং নীরদ সি চৌধুরী তিনি বলেছেন দ্য ফাইনেস্ট নোভেল ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। রাইট অপশন হবে সরি রুডিয়ার্ড কিপলিং এর কিম্বারলে ও হারা হচ্ছে এখানকার সেন্ট্রাল ক্যারেক্টার। নেক্সট যাব, প্রশ্ন নাম্বার হচ্ছে 17, হু ইজ ডেসক্রাইবড বাই ম্যাথিউ আর্নল্ড অ্যাজ দ্য স্ক্যান্টিয়েস্ট অ্যান্ড ফ্রেলিয়েস্ট অফ ক্লাসিক্স? তো ম্যাথিউ আর্নল্ড কাকে এই দ্য স্ক্যান্টিয়েস্ট অ্যান্ড ফ্রেলিয়েস্ট অফ ক্লাসিক্স বলেছেন? উত্তর হবে থমাস গ্রেকে। থমাস গ্রেকে তিনি বলেছিলেন যে ইনি হচ্ছেন ফ্রেলিয়েস্ট এবং স্ক্যান্টিয়েস্ট ক্লাসিক। তার কারণও রয়েছে অ্যাকচুয়ালি, ইনিকেই মানে ম্যাক্সিমাম যারা অডিয়েন্স বা রিডার রয়েছে তাদেরকে আমরা মিস আন্ডারস্টুড করেছি, তাকে রংলি জাজ করেছি তার লেখার জন্য। এবং কারণ হচ্ছে তার ম্যাক্সিমাম লেখাগুলি কিন্তু সিম্পলি ওই যে ডাউন টুডেন পিপলদের ছিল, এবং এর জন্য তিনি তুলে ধরেছেন উদাহরণস্বরূপ ভাবে তার এলিজি রিটেন ইন কান্ট্রি চার্চিয়ারটাকে বেশি করে গ্লোরিফাই করেছেন ম্যাথিউ আর্নল্ড। এবারে চলে আসবো তার পরবর্তী প্রশ্ন, 18 থেকে প্রশ্ন। এখানেও বলেছে মেলাতে ম্যাচ করতে বলছে কলাম এ এবং কলাম বির সাথে।
এখানে জাস্ট আ সেকেন্ড, রাইট অ্যান্সারটা হবে এখানে অপশন সি। অপশন সি হবে রাইট অ্যান্সার। এখানে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার, অর্থাৎ আমাদের সিডি নরসিমহা, সিডি নরসিমহার দ্য সোয়ান অ্যান্ড ইগল, তারপরে আনন্দ আহ, কুমারস্বামী, তার লেখা হচ্ছে দ্য ডান্স অফ শিভা, অ্যান্ড মীনাক্ষী মুখার্জির হচ্ছে রিয়ালিজম অ্যান্ড রিয়ালিটি, অ্যান্ড গৌরী বিশ্বনাথনের হচ্ছে মাস্ক অফ কনকুইস্ট। মাস্ক অফ কনকুইস্ট, এই মাস্ক অফ কনকুইস্ট এটি কিন্তু একটা পরিচিত লেখা, এবং যেখানে কিভাবে ভারতবর্ষে ইংরেজি ভাষার ইংরেজি শিক্ষার প্রসার ঘটছে এই নিয়ে একটু লেখা ছিল। এটি হচ্ছে গৌরী বিশ্বনাথনের মাস্ক অফ কনকুইস্ট নিয়ে বললাম। এবারে বলছে ইন হুইচ পোয়েম ডাজ অ্যালেন গ্রিনসবার্গ ল্যামেন্ট হিজ মাদার্স ইনসানিটি, তার কোন কবিতাতে অ্যালেন গিন্সবার্গ তার মায়ের মাকে নিয়ে তিনি তার মানে কি বলবো অনুশোচনা করেছেন। উত্তর হবে অপশন বি, অর্থাৎ কাডিশ, KADDISH। ওকে, এটি 1961 সালে প্রকাশিত হয়েছিল, এবং এটি যে পাবলিকেশন অ্যান্থোলজিটা ছিল সেটিও কিন্তু এটির নামে, ক্যাডিস অ্যান্ড আদার পোয়েমস নামে। নাও নেক্সট হচ্ছে হু রেফার্ড টু রোমান্টিসিজম অ্যাজ স্প্লিট রিলিজিয়ন, এদের মধ্যে কে রোমান্টিসিজমকে স্প্লিট রিলিজিয়ন বলেছিল? অপশন হবে অপশন বি, TE হুম বা TE হিউম। কে হবে? 20 দাগে হচ্ছে অপশন বি, TE হিউম। অ্যাকচুয়ালি তিনি বলেছিলেন যে তার একটা বই আছে, তার নাম হচ্ছে রোমান্টিসিজম অ্যান্ড ক্লাসিসিজম। তিনি এখানে এই রোমান্টিসিজম সম্পর্কে ডেফিনেশন দিতে গিয়ে তিনি এই কথাটি বলেছিলেন যে এটি হচ্ছে একটি স্প্লিট অফ রিলিজিয়ন। নাও আসবো পরবর্তী প্রশ্ন, 21 দাগের প্রশ্ন। ফ্রম দ্য ফলোইং পিক আউট হোয়াট ইজ নট পার্ট অফ মাস কালচার, এদের মধ্যে কোনটি মাস কালচারের অংশ নয়? এখানে যে অপশনগুলি রয়েছে সব থেকে সুটেবল হচ্ছে ফোক আর্ট। আবার আপনারা নিশ্চয়ই জানেন যে ফোক আর্ট গুলি হচ্ছে ট্র্যাডিশনালি একটা কমিউনিটি বেসড লেখা, কমিউনিটি বেসড একটা কোনো কিছু একটা মঞ্চস্থ হয় ফোক আর্ট গুলি। তো এটা হচ্ছে মানে মাস কালচার নয়, অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা কমিউনিটির মধ্যে, সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ থাকে। নেক্সট আসবো 22 দাগে প্রশ্ন। T.S. Eliot alludes to a refrain in Edmund Spenser's Prothalamion. T.S. এলিয়ট তিনি রিফ্রেনে এডমান্ড স্পেন্সারের প্রোথালামিন থেকে একটা লেখা লিখেছিলেন, সুইট থেমস রান সুইটলি টিল আই এন্ড মাই সং। তো এটি তার কোন বইয়ের পার্ট ছিল? এটা খুবই একটা ভেরি ইজি প্রশ্ন ছিল। আপনারা যারা দ্য ওয়েস্টল্যান্ড পড়েছেন অবশ্যই এই উত্তরটি পারতেন। সেখানে ওয়েস্টল্যান্ডের বুক 3 তে, তার বুক 3 টার নাম কি ছিল? বুক 3 টা পোয়েম 3 বলা হয়, পার্ট 3 বলা হবে। দ্য ফায়ার সার্মন, ওই পার্টটার এটা ফার্স্ট পার্ট ছিল, ফার্স্ট অংশ ছিল। আচ্ছা, নেক্সট চলে আসবো পরবর্তী প্রশ্ন, 23 দাগের প্রশ্ন। দ্য সোর্স অফ ম্যাকবেথ ইজ হলিনসেটস ক্রনিকল। আমরা সবাই জানি ম্যাকবেথ বাই শেক্সপিয়ার, এটা হলিনসেটের ক্রনিকল থেকে নেওয়া হয়েছে। বাট উইথ রেসপেক্ট অফ ক্যারেক্টার লেডি ম্যাকবেথ, তবে লেডি ম্যাকবেথের চরিত্র অনুসারে শেক্সপিয়ার কিন্তু হলিনসেটের ক্রনিকল থেকে বহু জায়গায় কিন্তু সরে এসেছেন। তো এবার বলছে রিড দ্য ফলোইং অপশনস অ্যান্ড আইডেন্টিফাই দ্য ওয়ান হুইচ ইজ নট কারেক্ট, এদের মধ্যে কোনটা কারেক্ট নয় বলতে হবে। মানে কোনটা, এখানে সবগুলোই সঠিক আছে কিন্তু কোনটা কারেক্ট নয় বলতে হবে। সো এখানে প্রথম বলছে হলিনসেট গেভ লেডি ম্যাকবেথ এ স্মল রোল বাট শেক্সপিয়ার গ্রেটলি এনহান্সড হার রোল। অ্যাকচুয়ালি এটা ঠিকই বলছে, মানে অ্যাকচুয়ালি সে কিন্তু এনহ্যান্স করেছিল। Shakespeare's Lady Macbeth features in a sleepwalking scene, but this does not occur in Holinshed. এটাও কিন্তু অনেকে বলেছে যে শেক্সপিয়ার এটা ওন ক্রিয়েশন। Shakespeare's Lady Macbeth commits suicide, but Holinshed's Lady Macbeth does not. সো এটা অনেকাংশে এই অংশটা হওয়ার কথা, তবে এটা কনফিউজিং রয়েছে। Holinshed refers to Lady Macbeth as the fourth witch, but Shakespeare does not. তো এখানে ফোর্থ উইচ বলে হলিনসেট এটাও কিন্তু বলেছিল। ওকে, সেই অর্থে এখানে এটা কনফিউজিং থাকার জন্য আমি কিন্তু এটাকে আমি সার্টিফাই করছি না, তবে আমি অপশন সির দিকে যাচ্ছি, অপশন সির দিকে যাব। কোনটা নয় বলেছে যেহেতু, তাই জন্য আমার মনে হয় যে এটা হতে পারে। নেক্সট চলে আসবো, হু অ্যামাং দ্য ফলোইং ওয়াজ দ্য এডিটর অফ দ্য জার্নাল স্ক্রুটিনি, এদের মধ্যে কে স্ক্রুটিনি জার্নালের এডিটর ছিলেন? খুবই একটা ইজি প্রশ্ন। এটা হচ্ছে এ, কোথায় গেল, হ্যাঁ, স্ক্রুটিনি জার্নাল হচ্ছে আমাদের অপশন ডি, এ ফর লিভিস। অনেকে হয়তো উত্তর এখানে এলসি নাইটস এর কথা ভাবছেন, আসলে এলসি নাইট এটির প্রতিষ্ঠাতা ছিলেন, কিন্তু এটার এডিটর ছিলেন এ ফর লিভিস। ক্লিয়ার? নাও চলে আসবো
Now, who is the author of Castle of My Skin? ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ইনি বারবারিয়ান একজন রাইটার, যিনি এই বুকটি লিখেছেন, দ্য কাসল অফ মাই স্কিন। তো কাসল অফ মাই স্কিন এটা লিখেছেন জর্জ ল্যামিং। জর্জ ল্যামিং, ওকে। তিনি একজন বারবারিয়ান লেখক এবং তিনি এটি 1953 খ্রিস্টাব্দে লিখেছিলেন। এটি একটি অটোবায়োগ্রাফিক্যাল একটি নোভেল এবং এটি অনেকে কামিং অফ এজ নোভেল বলেও এটাকে দেখিয়েছে অনেকে। নেক্সট আসবো কোয়েশ্চেন নাম্বার 26, ফাইন্ড দ্য অড ওয়ান্স আউট। এদের মধ্যে কোনটা বেমানান তা লিখতে হবে। তো এখানে যতগুলো স্টোরি আছে, এখানে দেখুন আউটকাস্ট বাই শরৎ কুমার লিম্বালে, জুথন, গ্রোয়িং আপ আনটাচেবল ইন ইন্ডিয়া, এগুলো সবই না ইনাদের অটোবায়োগ্রাফিক্যাল লেখা। কিন্তু এই যে বানমান বাই বামা, এটা তার লেখা, কিন্তু এটা অটোবায়োগ্রাফিক্যাল নয়। বামার কারুকুটা হচ্ছে অটোবায়োগ্রাফিক্যাল লেখা। সো এখানে বানমানটা হচ্ছে এখানে অড ছিল। এবারে বলছে হু অ্যামাং দ্য ফলোইং ইজ এ রাইটার ফ্রম নাগাল্যান্ড। তো নাগাল্যান্ড থেকে এদের মধ্যে কে ছিল? এখানে সব থেকে ইজি একেবারে দেখুন, মামাংদাই তো ইটানগর থেকে, অরুণাচল প্রদেশ থেকে, জানিস পারিয়ার তো মেঘালয় থেকে, অঞ্জুম হাসান তো মেঘালয় থেকে। সো ইস্টার্ন কায়ার ইনি হচ্ছে নাগাল্যান্ড থেকে। ওকে, নাগাল্যান্ডের আরেকজন রাইটার যিনি রিসেন্টলি মারা গেলেন, বলছে টেমসুলা আও, খুবই বিখ্যাত রাইটার, তার প্রায় প্রশ্ন আসে, এবারে জানি না মিস করেছে কেন। নেক্সট আসবো which of the following pairs of ancient Greek playwrights dramatized the tragedy of Orestes? তো ওরেস্টেসকে নিয়ে ওরেস্টেসের ট্র্যাজেডি কারা কারা দেখিয়েছে? ওরেস্টেসের ট্র্যাজেডি দুটো নিচ্ছে কেন? ওকে, ঠিক আছে। তো ড্রামাটাইজ করেছেন এখানে অ্যাসকাইলাস অ্যান্ড ইউরিপিডিস, মানে অ্যাসকাইলাস অ্যান্ড ইউরিপিডিস। সোফোক্লিস লিখেছে কিন্তু ওই ট্র্যাজেডিটাকে দেখায়নি অতটা, বিশেষ ক্ষেত্রে ওরেস্টেসকে নিয়ে ওখানে মাইনর হয়ে গেছে। তো ম্যাক্সিমাম মানে এই অ্যাসকাইলাস এবং ইউরিপিডিস এরা দুজনেই কিন্তু ট্র্যাজেডিটাকে দেখিয়েছে। ইন হুইচ নোভেল ডু ইউ ফাইন্ড দ্য ক্যারেক্টার বেঞ্জামিন বার্নহাম? বেঞ্জামিন বার্নহামটাকে আমরা কোন নোভেলে দেখতে পাই? খুবই সহজ প্রশ্ন ছিল। অমিতাভ ঘোষের যারা সি অফ পপিজ পড়েছেন এটিকে খুব সহজে উত্তর দিতে পারতেন, কারণ ইনি ওপিয়াম ডিল করছিলেন, ওপিয়াম ট্রেডার ছিলেন ইনি। নাও সেলিজ অ্যাডোনিস ওয়াজ রিটেন ইন মেমোরি অফ, মানে এটাও এত মানে ভেরি ভেরি ইজি কোয়েশ্চেন ছিল। কার মৃত্যুতে আমরা জানি অ্যাডোনিস সেলি লিখেছিল? অ্যাডোনিস জন কিটসের মৃত্যু। ওকে, কোথায় একটা চলে গেল, জন কিটস হবে উত্তর, সঠিক উত্তর হবে জন কিটস। নেক্সট চলে আসবো, দাউ স্টিল আনরাভিসড ব্রাইট অফ কোয়াইটনেস। এটা একটা ইমপ্রেসিভ একটা লাইন, দ্য ওড অন গ্রেসিয়ান আর্ন বাই জন কিটস থেকে লেখা। তো এটি অত মানে একেবারেই পাতি প্রশ্ন বলবো, তবে এখানে প্রশ্নটা একটু আলাদা বলেছে। দাউ স্টিল আনরাভিসড ব্রাইট অফ কোয়াইটনেস, এটি কিসের উদাহরণ? এখানে দেখুন একটা কাউকে না উদ্দেশ্য করে বলছে যে প্রেজেন্ট নেই এই কবিতায়, তো এটা অ্যাপোস্ট্রফি হওয়ার চান্স ম্যাক্সিমাম। ওকে, আর বলবো যে আপনাদের কাছে অন্য কিছু মনোভাব হতে পারে, তবে আমি বলবো ফাইনাল অ্যান্সার কির জন্য অপেক্ষা করতে। এটি টেন্টেটিভ, এখানে আমার মানে কি বলবো এক্সপিরিয়েন্স এবং আমার অনুসন্ধান থেকে এটা বেরিয়ে আসা। এক্ষেত্রে আপনাদেরও কিছু মনে হতে পারে, তো এটা সম্ভাব্য প্রশ্ন উত্তর। আপনারা ফাইনাল অ্যান্সার কির জন্য অপেক্ষা করবেন ততক্ষণ অবধি। তবে এখানে ম্যাক্সিমাম হওয়ার ক্ষেত্রে হচ্ছে অ্যাপোস্ট্রফি। ওকে, কারণ বাকি টার্মগুলো যাচ্ছে না এখানে। নেক্সট আসবো, হুইচ অফ দ্য ফলোইং প্লেজ ইন্সপায়ার্ড শেক্সপিয়ার্স কমেডি অফ এরর্স? এটিও খুব মানে একেবারে মানে ইজি কোশ্চেন বলা যেতে পারে, কারণ আমরা জানি যে শেক্সপিয়ারের কমেডি অফ এরর্স কিন্তু মানে হেনরি প্লটাসের লেখা। হেনরি প্লটাসের এই মেনা কেমিকে অনুসরণ করে তিনি করেছিলেন। হেনরি প্লটাসের লেখা, রোমান রাইটার, একে কভার করেছিলেন। ইন হুইচ বুক অফ দ্য রিপাবলিকের কোন পার্টে আমাদের প্লেটো তিনি থিওরি অফ মাইমেসিসের কথা বলেছিল? এটাও কি এমন খুব একটা প্রশ্ন ছিল কঠিন? আই থিঙ্ক সবাই পেরেছেন। এটা বুক নাম্বার 10 হবে, ঠিক আছে, বুক নাম্বার 10 হবে। মনে আছে এখানে তিনি তিনটি বেডের কথা বলেছিলেন। একটা বেড হচ্ছে যেটা আইডিয়া, আর দ্বিতীয় বেড যেটা হচ্ছে কার্পেন্টার বানায়, আর তৃতীয় হচ্ছে যেটা আর্টিস্টরা আঁকে বা কবিরা যেটা লিখে তাদের সম্পর্কে। তো এইখানেই তিনি বলেছিলেন মাইমেসিস সম্পর্কে। আচ্ছা, এখানে একটা প্যাসেজ দিয়েছিল, এই প্যাসেজটি থেকে 4টি প্রশ্ন দিয়েছিল। এই 4টি প্রশ্ন খুব একটা আমার মনে হয় না কঠিন ছিল, আপনারা সবাই হয়তো উত্তর দিয়েছেন এটি।
ঠিক আছে। তো এই কবিতাটি হচ্ছে অ্যাকচুয়ালি টেড হিউসের কবিতা, এবং আমরা জানি আমেরিকান লেখক টেড হিউস এবং তার স্ত্রী সিলভিয়া প্লাথ থেকে প্রায় প্রতি বছর প্রশ্ন আসে। তো এবারে যে প্রশ্নটা এসেছিল রেলিক কবিতা থেকে এসেছিল, রেলিক, এটি হচ্ছে রেলিক কবিতার লাইন। তো আমি কোশ্চেন অ্যানালিসিস করে দেখেছি, এবারে এক একটা প্রশ্ন থেকে আসি। তো ইন দ্যাট ডার্কনেস কমরেডরি ডাজ নট হোল্ড, তো এই লাইনটি কি সাজেস্ট করছে? এই লাইনটি সাজেস্ট করছে দেয়ার ইজ নো ফিলিং অফ ফ্রেন্ডশিপ বিটুইন দ্য ক্রিয়েচার্স অফ দ্য সি। এখানে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, যাব প্রশ্ন নম্বর 35-এর দিকে। কি বলছে? জস ইট অ্যান্ড আর ফিনিশড অ্যান্ড দ্য জবুন কামস টু দ্য বিচ। এই লাইনটি কি সাজেস্ট করছে? এটি সাজেস্ট করছে এনার্জি অ্যান্ড ভায়োলেন্স ইনহারেন্ট ইন নেচার। সরি, প্রকৃতির মধ্যে প্রকৃতির একটা আলাদা এনার্জি আছে এবং তার মধ্যে একটা ভায়োলেন্সও আছে, সেটা দেখানো হচ্ছে এখানে। এবার আসবো 36 নম্বর লাইনে। দিস ইজ দ্য সিজ অ্যাচিভমেন্ট উইথ সেলস, ভার্টিব্রা, ক্লজ, ক্যারাপেসেস, স্কালস। তো এই যে লাইনগুলি, এই লাইনগুলির মাধ্যমে আমরা কোন ফিগার অফ স্পিচ ব্যবহার করছে আমাদেরকে খুঁজে বের করতে হবে। ওকে, তো এখানে দেখা যাচ্ছে, এখানে দেখুন ক্লজ, ক্যারাপেসেস, এখানে একটা অ্যালিটারেশন রয়েছে এবং এই সাউন্ড একটা একটা ইফেক্ট রয়েছে, তাই জন্য এটা অ্যালিটারেশন এবং অনোমোটোপইয়া হবে। ও সরি, অ্যালিটারেশন এবং অনোমোটোপইয়া হবে রাইট অ্যান্সার। নাও পরবর্তী প্রশ্ন আসবো। দ্য কার্ভড জো-বোন ডিড নট লাফ বাট গ্রিপড অ্যান্ড ইজ নাও কেনোচাফ। সো এই লাইনগুলি কি অফার করছে? তো এখানে যে সমস্ত অপশনগুলি আছে, এবং যদি একটু ভালো করে যাচ করে দেখেন, এখানে সার্কামলোকেশন হবে। সার্কামলোকেশন, ও সরি, সার্কামলোকেশন মানেটা কি? একটু জাস্ট, হ্যাঁ, সার্কামলোকেশন, ও জাস্ট একটু আরেকটু ভাববেন। সার্কাম, কোথায় গেল? হচ্ছে না। ঠিক আছে, এইটুকু হলে আপনারা বুঝতে পারবেন। সার্কামলোকেশন এটা হচ্ছে এ ওয়ে অফ রাইটিং সামথিং ইউজিং মোর ওয়ার্ডস দ্যান আর নেসেসারি। যতগুলো ওয়ার্ড প্রয়োজন তার থেকে বেশি ব্যবহার করা। দেখুন এখানে বাটের পরে গ্রিপ, আরেকটা গ্রিপ জুড়ে দিয়েছে। একবার গ্রিপ দিলে হয়, দুবার গ্রিপ জুড়ে দিয়েছে। তো অতিরিক্ত ওয়ার্ড ইউজকে বলা হয় সার্কামলোকেশন। তো এখানে ইউজ করেছে। আচ্ছা, তারপর চলে আসবো কোয়েশ্চেন নাম্বার 38-এ। হুইচ লিডিং ফিগার অফ দ্য হার্লেম রেনেসা রোড মন্টাগে অফ এ ড্রিম ডিফার্ড। কোন হার্লেম রেনেসার সাথে যুক্ত লেখক তিনি লিখেছিলেন এই মন্টাগে অফ এ ড্রিম ডিফার্ড? অবভিয়াসলি ল্যাংস্টন হিউজ লিখেছিলেন। এটা আপনারা নিশ্চয়ই জানেন যে ল্যাংস্টন হিউজ কিন্তু হার্লেম রেনেসার একজন অন্যতম পথিকৃৎ, এবং প্রায়শই প্রশ্ন আসে এখানে। সো এটি একটি জ্যাজ পোয়েট্রি ছিল এবং তিনি এটি 1951 খ্রিস্টাব্দে পাবলিশ করেছিলেন। নেক্সট আসবো, হু অ্যামাং দ্য ফলোইং, এদের মধ্যে কি অ্যান এসে অফ ড্রামাটিক পোয়েজিতে স্পিক্স, যিনি কথা বলেছিলেন ইন ফেভার অফ দ্য রেগুলারিটি অ্যান্ড ডেকোরাম অফ দ্য ফ্রেঞ্চ প্লে, মানে ফরাসি নাটকটাকে নিয়ে কথা বলেছিলেন। উত্তর এখানে হবে অপশন 39 দাগে হচ্ছে অপশন সি, লিসিডাস। লিসিডাস হবে রাইট অ্যান্সার। তবে এখানে বলে দেওয়াটা সব থেকে ভালো, এখানে কে কি মানে করেছিল অ্যাকচুয়ালি। যেমন হচ্ছে দেখুন, ক্রাইডস, ক্রাইডস তিনি অ্যানসিয়েন্টদের জন্য কথা বলেছিলেন। ইউজেনাইস তিনি কিন্তু মডার্নদের জন্য কথা বলেছিলেন। লিসিডাস তিনি ফ্রেঞ্চদের, এবং একে প্রতিদ্বন্দ্বিতা করছিল আমাদের যিনি রাইটার, আমাদের নিনটার। ওকে, নিনটার তিনি লিখেছিলেন। তিনি ইংলিশে ট্র্যাজি কমেডিকে ফেভার করছিলেন। তো লিসিডাস কিন্তু ফ্রেঞ্চ প্লে হবে এখানে। কোশ্চেন নাম্বার 40, হুইচ অ্যামাং দ্য ফলোইং ইজ এ ফাইন এক্সাম্পল অফ কমেডি অফ মিনেস? ভেরি ইজি কোশ্চেন। দ্য বার্থডে পার্টি হবে বাই হ্যারল্ড প্রিন্টার, তাই না? বার্থডে পার্টি হ্যারল্ড প্রিন্টারের, ওটা মানে প্রিন্টারকে কিন্তু ওই কমেডি অফ মিনিসে কিন্তু একটা স্ট্রংগেস্ট এক্সাম্পল হিসেবে দেখানো হয়েছে, যদি আমরা কমেডি অফ মিনিস পড়ে। ঠিক আছে, চলে আসবো 41-এর দাগে প্রশ্নে। বলছে pick out the multi-genre text containing poems, stories and essays about climate change. তো ক্লাইমেট চেঞ্জকে নিয়ে কবিতাও রয়েছে সেখানে, গল্পও রয়েছে, প্রবন্ধও রয়েছে, এরকম কোন লেখা? তো এখানে যতগুলি লেখা রয়েছে, অপশন এ বলুন, অপশন বি বলুন, অপশন সি বলুন, অপশন ডি বলুন, এরা সবই কিন্তু মানে ক্লাইমেট চেঞ্জকে নিয়ে। তবে বেন ওক্রির লেখা টাইগার ওয়ার্ক, সরি উপরে চলে গেল, বেন ওক্রির লেখা টাইগার ওয়ার্ক, এটি হচ্ছে ক্লাইমেট চেঞ্জ নিয়ে লেখা তার একটি কালেকশন, যেখানে তিনি পোয়েমও রেখেছেন,
স্টোরিজও রেখেছেন এবং এসএসকে রেখেছেন। ওকে, এটি হচ্ছে বেন ওক্রির লেখা। নেক্সট চলে আসবে কোয়েশ্চেন নাম্বার 42 তে। হু অ্যামাং দ্য ফলোইং ক্রিটিক্স হ্যাজ কয়েন্ড দ্য এক্সপ্রেশন স্ট্রাকচার অফ ফিলিং? এদের মধ্যে কি স্ট্রাকচার অফ ফিলিং এই কনসেপ্টটি বা এই এক্সপ্রেশনটির কথা তিনি বলেছেন? কয়েন্ড মানে হচ্ছে বলা নয়, কয়েন্ড মানে হচ্ছে তিনি মানে ব্যবহার করেছেন। অপশন এখানে রাইট অ্যান্সার হচ্ছে রেমন্ড উইলিয়ামস। ওকে, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তো রেমন্ড উইলিয়ামস তিনি তার লেখা স্ট্রাকচার অফ ফিলিংস বলে একটা লেখা, তিনি সেখানে তিনি বলেছিলেন ডিফারেন্ট ওয়েজ অফ থিঙ্কিং, এবং সেই ক্ষেত্রে তিনি বলেছেন যে এই সমস্ত থিঙ্কিং গুলো কিন্তু আমাদের টাইম টাইম অন্তর চেঞ্জ হয়, মানে স্ট্রাকচার অফ ফিলিং এর মতো চেঞ্জ হয়। নেক্সট আসবো, এ থেসিস ক্যান নট বি সাবমিটেড ইফ দ্য সিমিলারিটি ইন্ডেক্স ইজ কত? এটা খুবই ইজি প্রশ্ন, প্লেজিয়ারিজম থেকে দিয়েছে। তো এটি আপ টু 10, মানে এক কথায় বলা হচ্ছে 10 এর নিচে হতে হবে, বেশি হলে হবে না। সো 43 হচ্ছে একেবারে ইজি প্রশ্ন ছিল। তারপরে ইকো ক্রিটিসিজম ইজ নট, তো এটাও একেবারে ইজি বলতে পারি। ইকো ক্রিটিসিজম সম্পর্কে এখানে কোন তথ্যটি ভুল রয়েছে? অপশন সি দেখুন, ফান্ডামেন্টালি এথিক্যাল ক্রিটিসিজম অ্যান্ড পেডাগজি, একদম নয়, এটি কিন্তু নেগেটিভ ছিল ইকো ক্রিটিসিজম সম্পর্কে। বাকিগুলো কিন্তু ইকো ক্রিটিসিজম সম্পর্কে সঠিক কথা বলেছিলেন। আজ বলা আছে হুইচ অফ দ্য ফলোইং 18th সেঞ্চুরি নোভেলস, এদের মধ্যে কোন 18th সেঞ্চুরি নোভেলটি পিকারেস্কিউ নোভেল? একদম ইজি ছিল, এটাও আমি বলবো পাতি প্রশ্ন। মোল ফ্লান্টার্স, ভেরি ইজি প্রশ্ন। ওকে, নেক্সট চলে আসবো, which of these authors was acclaimed by Mikhail Actin as the supreme example of dialectism? আমি জাস্ট, আপনারা নিশ্চয়ই হয়তো আমার যে কোর্সের যে ভিডিওগুলো আমি কয়েকটা আমি ফ্রিতে ছেড়েছিলাম, আমি পাবলিক করেছিলাম, সেখানে হয়তো আমার থিওরি ক্লাস করেছিলেন হয়তো। মিখাইল বাগদিনকে নিয়ে আমি আলোচনা করেছি এবং মিখাইল বাগদিন তার ডায়ালিজম কনসেপ্টটা আমি কিন্তু সেখানে ব্যাখ্যাও করেছিলাম। তো সেখানে তিনি ফিওদর দস্তয়েভস্কিকে সুপ্রিম এক্সাম্পল হিসেবে দেখিয়েছিলেন। আই হোপ এটাও আপনারা সবাই সঠিক করেছেন। ওকে, চলে আসবো 47 দাগের প্রশ্নে। ইন এডমান্ড স্পেন্সার দ্য ফেয়ারি কুইন, আমি এটাও বলবো খুব ইজি প্রশ্ন, আমার মনে হয় এর থেকে আর কি ইজি প্রশ্ন আসবে। তো স্যার গাওয়েন কিসের পার্সোনিফিকেশন ছিল? স্যার গাওয়েন ছিলেন টেম্পারেন্স। টেম্পারেন্স আর কি ছিল? ভার্চু। ভার্চু এবং টেম্পারেন্সের তিনি মানে তিনি পার্সোনিফিকেশন করেছিলেন। আচ্ছা, নেক্সট আসবো, হুইচ ক্রিটিক, কোন ক্রিটিক, কোন সমালোচক তিনি হোরেসের এপিস্টুয়া অ্যাট প্রিজনেস এই লেখাটির কে আর্টস পোয়েটিকাতে নাম পরিবর্তন করেছিলেন? উত্তর হবে 90 মানে ওই 90 খ্রিস্টাব্দের পরবর্তী সময় একজন রাইটার এই কুইন্টালিয়ান বা 95 এডিতে তিনি এই এটার অ্যাকচুয়ালি এটা কিন্তু ছিল, টাইটেলটাকে আবার তিনি চেঞ্জ করেছিলেন প্রথমে এপিস্টল টু দ্য পিশোস বলে, এবং সেখান থেকে আর্টস পোয়েটিকাতে করা হয়েছিল। তার একটি কালেকশন ছিল, তার নাম ছিল ইনস্টিটিউসিও ওরাটিকা। ইনস্টিটিউসিও ওরাটিকা, ওটাতেই তিনি ওটা করেছিলেন। ক্লিয়ার? নাও আসবো, হু রোড দ্য ফলোইং, নিচের এই যে হোয়াট পাসিং বেলস ফর দোজ হু ডাই অ্যাজ ক্যাটেল, ওকে, অনলি দ্য মনস্ট্রাস অ্যাঙ্গার অফ দ্য গানস, এটি কে লিখেছিলেন? আই থিঙ্ক এটিও আপনারা সবাই সঠিক উত্তর করেছেন। এটি হবে উইলফ্রেড আওয়েনের। তিনি এটি তার অ্যান্টি ওয়ার কবিতা, এই অ্যান্টি ওয়ার কবিতাটির নাম ছিল অ্যানথেম ফর ডুমড ইউথ। এই কবিতার লাইন, এই কবিতায় তিনি এটি লিখেছিলেন, হোয়াট পাসিং বেলস ফর দোজ হু ডাই অ্যাজ ক্যাটেল, অনলি দ্য মনস্ট্রাস অ্যাঙ্গার অফ দ্য গানস। নেক্সট আসবো, হু ওয়াজ দ্য ফার্স্ট কম্পোজার অফ এন ইংলিশ ডিকশনারি? আমার মনে হয় এটিও কারোর ভুল হওয়ার কথা নয়। 1755 এ লেখা স্যামুয়েল জনসনের এটি ছিল প্রথম ইংলিশ ডিকশনারি। আই থিঙ্ক এটা সবাই সঠিক করেছেন। নেক্সট আসবো যে আইডেন্টিফাই দ্য পোয়েম হুইচ ইজ নট বাই নেসিম ইজিকেল। নেসিম ইজিকেলের এদের মধ্যে কোনটি কবিতা নয়? নেসিম ইজিকেলের এটি এদের মধ্যে কোনটি কবিতা নয়? নাইট অফ দ্য স্করপিয়ন, এটা তো মানে যখন কবিতার নাম আসবে তখন তো নাইট অফ দ্য স্করপিয়ন নাম আসবে। উত্তর হবে সিলহুয়েট। এই সিলহুয়েট লেখাটি আমাদের নেসিম ইজিকেলের নয়, এটা পলিন জনসন এবং শ্রীকান্ত মহাপাত্র এরা কিন্তু লিখেছেন, কিন্তু আমাদের নেসিম ইজিকেল লেখেন। নেক্সট আসবো, হুইচ পোয়েট রোট অ্যাভান গ্রেট পোয়েমস, ইন হুইচ, কোন কবি অ্যাভান গ্রেট কবিতা লিখেছেন যেখানে কনভেনশনাল পাংচুয়েশন
ওয়াজ ইগনোর। সেখানে প্রথাগত যে পাংচুয়েশন, কমা, কোটেশন, হ্যান ত্যান এগুলো সব, ফুল স্টপ এগুলো সব মানে বাদ দিয়েছেন, ইগনোর করেছেন, এবং তিনি ডাইনামিক ল্যাঙ্গুয়েজটাকে ফলো করেছেন। তো এখানে উত্তর হওয়ার চান্স কিন্তু দুজন ছিল, আমাদের গাট্রুড স্টেন এবং ই কামিংস। কিন্তু এখানে গাট্রুড স্টেন শুধুমাত্র কমা বাদ দিতেন, কিন্তু অ্যাভানগার্ড পোয়েম হিসাবে কামিং খুব বিখ্যাত। সো এখানে রাইট অ্যান্সার হবে কামিং। কামিং যারা করেছেন সঠিক উত্তর হবে কামিংস। ওকে, নাও ওয়ান্স এগেন আমি আবারও বলবো, আমার প্রশ্নের সাথে যদি অমিল থাকেন কেউ, আমরা বলবো যে অপেক্ষা করতে রাইট অ্যান্সারের জন্য। শুধুমাত্র একটা সম্ভাব্য এবং অথেন্টিক অ্যান্সার কি দেওয়ার চেষ্টা করছি আমি মাত্র। আচ্ছা, 53, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ পার্ট অফ ভিএস নাইপালস ইন্ডিয়ান ট্রিলজি? তো ভিএস নাইপালের যে ইন্ডিয়ান ট্রিলজি ছিল এদের মধ্যে কোনটি ছিল না? দেখুন, অ্যান এরিয়া অফ ডার্কনেস, তারই লেখা। তারপরে সি, ইন্ডিয়া আ উন্ডেড সিভিলাইজেশন, এটি তারই পার্ট। ইন্ডিয়া আ মিলিয়ন মিউটনিস নাও তারই পার্ট। কিন্তু এই বি, দ্য মিডল প্যাসেজ, এটি তারই লেখা কিন্তু ইন্ডিয়ান ট্রিলজির মধ্যে পড়ে না। খুবই ইজি প্রশ্ন ছিল আমার মতে এটি। এবারে বলেছে এটি তো আরো ইজি, লিস্ট মেলাতে বলেছে, দ্য রেচেড অফ আর্থ অবভিয়াসলি ফ্রান্স ফ্যানো হবে। তারপরে হোম অ্যান্ড এক্সাইল, এটি তো চিনময় আছিফের লেখা। তো এইখান থেকেই একটা অনুমান করা যায় যে উত্তর কোনটা হবে, তাই না? তো এখানে 54 দাগের অপশন বি হচ্ছে, 54 দাগের অপশন বি, 54 দাগের হচ্ছে, ও সরি, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। না, চলে যাব পরবর্তী প্রশ্নে, কোয়েশ্চেন নাম্বার 55। হ্যাঁ, এটিও একেবারে ইজি প্রশ্ন বলবো, কারণ বায়োগ্রাফিয়া লিটারেরিয়া যখন ক্রিটিসিজম আমি আপনাদের আলোচনাও করেছি। তো বায়োগ্রাফিয়া লিটারেরিয়া এটি কোল্ড্রিজের একটা ক্রিটিক্যাল ওয়ার্ক। তো তিনি কোন চ্যাপ্টারে তিনি ল্যাঙ্গুয়েজ অফ মেট্রিক্যাল কম্পোজিশন নিয়ে কথা বলেছেন, অর্থাৎ পোয়েটিক ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলেছেন? চ্যাপ্টার 14 হবে। ওকে, নেক্সট চলে আসবো, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার নোভেলস ইজ বিল্ডাংশরোমান? এদের মধ্যে কোনটি বিল্ডাংশরোমান এর পার্ট? অবশ্যই এ ফেয়ারওয়েল টু আর্মস হবে। ওকে, কি হলো? এ ফেয়ারওয়েল টু আর্মস হবে। হুম, এখানে আমরা দেখব যে তিনি একটা অ্যাম্বুলেন্স ওয়ার্কার হিসেবে কাজ করছেন। তারপরে এখানে তার নিজের জার্নিটা কোথাও দেখানো হয়েছে। নেক্সট আসবো 57। এখানে লিস্ট 1 এবং লিস্ট 2 মেলাতে বলেছে। এখানে পার্টিকুলারলি আইডিয়ার সাথে ম্যাচ খাওয়াতে বলেছে। 57 দাগের উত্তর অবভিয়াসলি এখানে অপশন বি হবে। ওরে বাবা, হ্যাঁ, এগুলো তো কোন সবটাই দাগ দেওয়া যাচ্ছে না, শুধুমাত্র অপশন রাইট অপশনে আমি দাগটা দিয়েছি। তো এখানে যদি মানে ইজি ওয়েতে ট্রেস করার ছিল তাহলে বলবো যে এখানে জন মিল্টনের আই থিঙ্ক কনসেপ্টটা ইজি ছিল, হোয়াট ওয়ান্স আই ওয়াজ অ্যান্ড হোয়াট অ্যাম নাও, এটি ছিল তারই টার্ম। তো এখানে অপশন বিটা হচ্ছে রাইট ওয়ান। নেক্সট আসবো, হু প্রপোজ দ্য ডক্ট্রিন থ্রি ইউনিটিস? আই থিঙ্ক এটি একেবারে পাতি প্রশ্ন ছিল। থ্রি ইউনিটিস নিয়ে একমাত্র একজন কেউ কাজ করেছে, তা হচ্ছে লুডোভিকো ক্যাসেলভেট্রো। লুডোভিকো ক্যাসেলভেট্রো সে অ্যারিস্টটলকে নিয়ে মেনলি লেখালেখি লিখেছিলেন, অ্যারিস্টটলকে নিয়ে আর কি। এবং বিশেষ করে অ্যারিস্টটলিয়ান রুলস গুলো নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি কিন্তু এই থ্রি ইউনিটিস কথা বলেছিলেন, লুডোভিকো ক্যাসেলভেট্রো। ওকে, নাও চলে আসবে পরবর্তী প্রশ্ন, হু কয়েন দ্য টার্ম ইকোফেমিনিজম? আমি বলবো যে যারা থিওরি নিয়ে আর টুকিটাকে পড়াশোনা করে গেছেন অবশ্যই পারবেন। ফ্রাঙ্কোইজ ডি ইউবর্ন, এটা পাতি প্রশ্ন নয়, এটা বেসিক, মানে কোনো ডিপারে জায়গায় যায়নি, শুধুমাত্র কে টার্ম ইকোফেমিনিজম একটা এখনকার দিনে একটা বড় মেজর টার্ম। আই থিঙ্ক এটা মিস আপনারা কেউ করেননি। আপনারা জানেন এই ফ্রাঙ্কোইজ ডি ইউবর্ন তিনি হচ্ছে একজন ফ্রেঞ্চ রাইটার, তিনি 1974 এই টার্মটি কয়েন করেছিলেন। নাও আসবো, অন দ্য ফলোইং হুইচ ইজ নট এ কালেকশন অফ শর্ট স্টোরি রিটেন বাই থমাস হার্ডি? এদের মধ্যে থমাস হার্ডির কোনটা শর্ট স্টোরি কালেকশন নয়? অবভিয়াসলি অপশন সি, এভরিথিংস ইভেঞ্চুয়াল। এই এভরিথিংস ইভেঞ্চুয়াল এটি হচ্ছে একটি কালেকশন অফ মানে বলবো শর্ট স্টোরি এবং প্লাস নোভেল। ওকে, নোভেল এটা ছিল আর কি, এবং এটি লিখেছে স্টিফেন কিং, একজন মডার্ন রাইটার স্টিফেন কিং। নেক্সট আসবো, হু ডেসক্রাইবড, কে বলেছিলেন ব্লুমসবারি গ্রুপকে অ্যাজ গ্রুপ অফ আপার মিডল ক্লাস ব্যাক বিটলস? একেবারে একটা স্ক্যাদিং রিমার্ক বলা যেতে পারে এটা। মানে যদি ব্লুমসবারি গ্রুপের সম্পর্কে একটু ক্রিটিক্যালি পড়াশোনা করেন, আপনারা শুধু ব্লুমসবারি গ্রুপ পড়বেন, শুধু ব্লুমসবারি গ্রুপের সম্পর্কে তার মানে কজন মেম্বার আছে তাদের মোটো পড়বে না, তাদের সম্পর্কে কারা কারা কি কি মন্তব্য করেছে এগুলোও অবশ্যই দেখবেন। উত্তর হচ্ছে
ডিএইচ লরেন্স তিনি এটি সমালোচনা করেছেন এবং ডিএইচ লরেন্স তিনি একটি চিঠি লিখেছিলেন ব্লাঞ্চে জেনিংস বলে একজনকে 1915 খ্রিস্টাব্দে, ব্লাঞ্চে জেনিংস বলে। তো সরি আমি চার্জটা মানে সুইচটা দেওয়া হয়নি, জাস্ট একটু সুইচটা দিচ্ছি। সো কি বললাম, ডিএইচ লরেন্স তিনি যখন কি বললাম নামটা কি বললাম, ব্লাঞ্চে জেনিংসকে, সরি ব্লাঞ্চে জেনিংসকে তিনি যখন চলছে তো ব্লাঞ্চে জেনিংসকে যখন চিঠি লিখে তিনি জানিয়েছিলেন 1915 খ্রিস্টাব্দে এই কথাটি। আচ্ছা নেক্সট চলে আসবো পরবর্তী প্রশ্ন, কত গেল এটা, 61 গেল। এবারে চলে আসবো 62 তে। Which philosopher most influenced new historicism? I think this is very easy. Michel Foucault. মিশেল ফুকো তিনি অনুপ্রাণিত করেছিলেন এই হিস্টোরিসিজম কনসেপ্টটা ডেভেলপ করার জন্য। আই থিঙ্ক মিখাইল বলছি মিশেল ফুকো এই নামটা আপনারা সবাই মোটামুটি ওয়াকিবহল, এবং ফুকো তার দ্য আর্কিওলজি অফ নলেজ অ্যান্ড দ্য ডিসিপ্লিন অ্যান্ড পানিশমেন্ট প্রবাবলি, এই দুটোতে তার কিন্তু এগুলো মানে ইমপ্লিসিটলি হলেও বলে গেছেন, তার হিস্ট্রির প্রতি যে ঝোঁকটা তিনি দেখিয়েছেন। আচ্ছা, অ্যান এনিমি অফ পিপল এটি কার লেখা? ইজি, আই থিঙ্ক এই রাইটার সম্পর্কে আপনারা সবাই মোটামুটি মানে নিজেদের হয়তো কোনো উপন্যাস পড়েছেন বা কোনো তার নাটক পড়েছেন। সো 63 থেকে উত্তর হচ্ছে হেনরিক ইবসেন। অ্যান এনিমি অফ পিপল এটি প্রকাশিত হয়েছিল 1882 তে এবং এটি পারফর্মড হয়েছিল 1883 তে। সো এটি একটি সোশ্যাল ক্রিটিসিজম এক প্রকার ছিল। নাও চলে আসবো কোশ্চেন নাম্বার 64। এই প্রশ্নটি কিন্তু আমাদের পেপার ওয়ানেও এসছে, এখানেও এসছে। সাইলেন্ট স্প্রিং কার লেখা? রাসেল কার্সন, তাই না? তো এখানে সাইলেন্ট স্প্রিং ইজ ওয়ান অফ দ্য কি টেক্সট, কিসের? ইকো ক্রিটিসিজম। সো একটা প্রশ্ন দু জায়গায় পেয়ে গেলেন, খুবই ইজি তাই না? নেক্সট চলে আসুন 65। ইন হুইচ গ্রামার, কোন গ্রামারে আমরা ডিপ স্ট্রাকচার এবং সারফেস স্ট্রাকচার পাই? খুবই ইজি, ট্রান্সফর্মাল জেনারেটিভ গ্রামার। আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং যখন আমরা আলোচনা করছিলাম এই অংশ নিয়েও আমরা আলোচনা করেছি। নেক্সট চলে আসবো 66। আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট কম্বিনেশন অফ টেক্সট অ্যান্ড অথার্স। এখানে ইনকারেক্ট কোনটা, ভুল রয়েছে, এদের মধ্যে কোনটার বেমানান রয়েছে। তো এখানে উত্তর হবে সবগুলো ঠিক আছে কিন্তু বিট্রিয়াল জন অসবর্নের নয়। এই বিট্রিয়াল জন অসবর্নের নয়, এটি লেখা হচ্ছে আমাদের হেরল্ড প্রিন্টারের লেখা। বিট্রিয়াল হচ্ছে হেরল্ড প্রিন্টারের লেখা। নাও নেক্সট চলে আসবো ফ্রম হুইচ পোয়েম, কোন কবিতা থেকে এই ফলোইং লাইনটি নেওয়া হয়েছে? কোনটা? আই সিট ইন দ্য টপ অফ দ্য উড, মাই আইজ ক্লোজড, ইন অ্যাকশন নো সরি ফলসিফাইং ড্রিম। আই থিঙ্ক আমি বললাম না, ইনার কবিতা নিয়ে প্রশ্ন আসে, প্রায়শই প্রশ্ন আসে। অবশ্যই টেড হিউসের নামটা বারংবার বলছি। দ্য থট ফক্স কবিতার লাইন। ওকে, নেক্সট যাচ্ছি। 68. Who is credited with having founded the Birmingham Center for Contemporary Cultural Studies? I think যখন আমরা মানে এই স্টুয়ার্ট হল, রিচার্ড হোগার্টের নাম শুনি তো একটাই মনে আসে যে বার্মিংহাম সেন্টার ফর কন্টেম্পোরারি কালচারাল স্টাডি। কালচারাল স্টাডিজের একেবারে বেসিক প্রাথমিক যদি কেউ টুকিটাকি নলেজ রাখেন তাহলেই পারতেন এটা। তো দেখুন এখানে উত্তর কিন্তু অনেক জায়গায় হয়তো পাবেন যে স্টুয়ার্ট হল, রিচার্ড হোগার্ট দুজনই, কিন্তু না, যখন এটাকে এস্টাবলিশ করা হয়েছিল তখন রিচার্ড হোগার্টই ডাইরেক্টর ছিলেন। তবে রিচার্ড হোগার্ট যখন চলে যায় তারপরে কিন্তু স্টুয়ার্ট হল দায়িত্ব নেয়। ঠিক আছে, তো এখানে উত্তর হবে অপশন ডি। 69. দ্য ফাইনাল লাইন ইন স্যামসন অ্যাগনিস্ট। স্যামসন অ্যাগনিস্টের শেষ লাইন হচ্ছে অ্যান্ড কাম অফ মাইন্ড অল প্যাশন স্পেন্ড গিভস অ্যান আইডিয়া অফ। এখানে এদের মধ্যে কোনটা হবে? সো এখানে যদি লাইনটা ভালো করে পড়ে অ্যান্ড কাম অফ মাইন্ড অ্যান্ড অল প্যাশন স্পেন্ড, সো জাস্ট লাইক এ ইমোশনাল এক্সুবারেন্ট হচ্ছে না? তো এখানে বলা যেতে পারে যে আমার মধ্যে মানে একটা আইডিয়া রিফ্লেক্ট হচ্ছে যেখানে আমাদের সেন্স অফ ইমোশনাল পিউরিফিকেশন হচ্ছে। তো এখানে আমাদের যে প্রোটাগনিস্ট রয়েছে তিনি একটা দীর্ঘ সাফারিং ফেস করে এসেছেন, তার শেষে এটা বলছে। তো এটা এক ধরনের হয়ে থাকে, সেটাকে বলা হয় ক্যাথারসিস। খুবই ইম্পর্টেন্ট টার্ম ক্যাথারসিস, আপনারা সবাই জানেন। সো এখানে ক্যাথারসিস হচ্ছে রাইট অ্যান্সার। সরি, ক্যাথারসিস হবে রাইট অ্যান্সার। নাও নেক্সট যাবো, ইউ আর অ্যাবাউট টু বিগিন
reading Italo Calvino's new novel, If on a Winter's Night a Traveler Relax Concentrates. তো দিস ইজ অ্যান অ্যাড্রেস বাই, তো এটি কোন মানে নারেটিভ পয়েন্ট অফ ভিউ? আমার মনে হয় যে এর থেকে ইজি প্রশ্ন আর হতেই পারে না, যেখানে নারেটিভ পয়েন্ট অফ ভিউ থেকে প্রশ্ন আসবে। সো এখানে হচ্ছে সেকেন্ড পার্সন নারেটিভ পয়েন্ট অফ ভিউ হবে এটা। ওকে, নেক্সট চলে আসবো ল্যান্ডস্কেপ। মানে আমার মনে হয় ইউজি যারা পড়াশোনা করছে তারাও পারবে, কারণ আমি ইউজি স্টুডেন্টদেরকে এরকম করে তাদের পয়েন্ট অফ ভিউ থেকে মানে বোঝানোর চেষ্টা করি। আচ্ছা, নেক্সট আসি ল্যান্ডস্কেপ প্লটেড অ্যান্ড পিসড ফোল্ড ফলো অ্যান্ড প্লাউ। তো আমার মনে হয় এটি সবাই উত্তর দিয়েছেন, 71 দাগের প্রশ্নের খুব একটা টাফ ছিল না। তো এটি কি? এটি মূলত হচ্ছে অ্যালিটারেশন। তো এখানে কোন কোন ওয়ার্ড, কোন কোন লেটার এখানে রিপিটেশন হচ্ছে? এফ এফ এবং আর কি, হ্যাঁ এফ এফ আর পি, মেনলি পি এবং এফ দুটো এখানে রিপিটেশন হচ্ছে। আচ্ছা, 72 ইন দ্য ওয়ার্ক দ্য গ্রেট ট্র্যাডিশন এফার লিভিস ওয়াজ ক্রিটিক্যাল, কাকে তিনি সমালোচিত করেছেন? একদম চার্লস ডিকেন্সকে তিনি তুলনা করেছেন। তার কারণ রয়েছে, তিনি এই চার্লস ডিকেন্সকে বলেছেন যে বেটা তোমার লেখাতে না ওই ডেপথ এবং সিরিয়াসনেস, তুমি সব সমাজের দর্পণের মতো লিখে যাচ্ছ, সমাজকে দেখাচ্ছ, কিন্তু এই গভীরতাটা নেই। এটা নিয়ে তিনি তাকে সমালোচনা করেছেন। ওকে, এবার আসবো 73 দাগের প্রশ্ন, হু রোড ম্যারি এ ফিকশন? ম্যারি এ ফিকশন আপনার যারা প্রাথমিক অর্ধে যখন ফেমিনিজম কনসেপ্ট পড়েছেন তখন এই টেক্সটটি করে থাকবেন। এটি হচ্ছে ম্যারি উলস্টন ক্রাফটের লেখা ম্যারি আ ফিকশন। ক্লিয়ার? আচ্ছা, এটি 1788 খ্রিস্টাব্দে লেখা হয়েছিল এবং এখানে তিনি উইমেন্সদের ফ্রেন্ডশিপ নিয়ে বলেছেন কথাটি। ওকে, নেক্সট যাব প্রশ্ন নাম্বার 74, ইন হুইচ ওয়েভ অফ ফেমিনিস্ট থিওরি ক্যান ইউ প্লেস চন্দ্রা তলপদে মহান্তি? চন্দ্রা তলপদে মহান্তিকে আমরা কোনটাতে রাখতে পারি? আসলে চন্দ্রা তলপদে মহান্তি তিনি হচ্ছে একজন পোস্ট কলোনিয়াল রাইটার। তার পোস্ট কলোনিয়াল মানে হচ্ছে যেখানে রেসিজম, কালার এগুলো নিয়ে লেখা হবে, এগুলো হচ্ছে থার্ড ওয়েভ ফেমিনিজমে পড়বে। ঠিক আছে, নেক্সট আসবো হু অ্যামাং দ্য ফলোইং রাইটার্স, এদের মধ্যে কোন লেখক হ্যাজ নট বিন অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ ইন লিটারেচার? আমার এই রাইটারের প্রতি না সত্যি করুণা হয়। মানে একে ওইদের দেশের একজন রাইটার, তার নাম হচ্ছে চিমামন্দা এনগজি আদিজে, তিনি তাকে ফাদার ফিগারও বলে গেছে। তার নাম হচ্ছে চিনুয়া অ্যাচিবে। মানে খুবই দুর্ভাগ্য, হতভাগ্য লোক বলবো, তার লেখা থিংস ফল অ্যাপার্ট, হোয়াট এ নোভেল। ও আচ্ছা, নেক্সট আসবো হু অ্যামাং দ্য ফলোইং অফার্স অ্যাক্সিওমস অফ পোয়েট্রি? অর্থাৎ কবিতায় কে বেশ মানে বেশ বড় বড় সব মানে প্রবাদ বাক্য টাইপের বাক্য বলে? কে আর হবে এদের মধ্যে? অবশ্যই পিবি শেলি, তাই না? মনে পড়েছিল ওই যে তার একটা ওই কোন একটা ক্রিটিক্যাল ওয়ার্কে, তার আমার লাইনটা মনে পড়ছে না এই মুহূর্তে। হ্যাঁ, মনে পড়েছে, এই যে তিনি এটা বলেছেন যে পোয়েটস আর দ্য আনঅ্যাকনোলেজ লেজিসলেটরস, তাই না? তার ওই কোন কোন ওয়ার্কটা ছিল বলুন তো? আহ, মনে পড়ছে না, তিনি বলেছিলেন না। আচ্ছা, নেক্সট 77 প্রশ্ন, শেলিজ স্টেটমেন্ট আই অলওয়েজ সিক ইন হোয়াট আই সি দ্য লাইকনেস অফ সামথিং বিয়ন্ড দ্য প্রেজেন্ট অ্যান্ড ট্যাঞ্জেবল অবজেক্ট মেবি ডিসক্রাইবড অ্যাজ। তো এটি কিসের মানে উদাহরণ? সো এখানে যদি ভালো করে রিপ্রেজেন্টেশনটা দেখেন তো এখানে এটি কিন্তু সেলেরি লাইন, সেলেরি স্টেটমেন্ট। তিনি সেখানে বলতে চাইছেন যে তিনি চাইছেন খুঁজে বার করতে রিপ্রেজেন্টেশন মানে উপস্থাপনা, এবং সেটা চাইছে উইদিন দ্য ট্যাঞ্জেবল ওয়ার্ল্ড, যেটা হচ্ছে খুবই ক্ষয়মান একটা বিশ্ব। এবং তিনি বলছেন, এবং তিনি একটা সামথিং কিছুকে এমন কিছু হিন্ট দেওয়ার চেষ্টা করছে যেটা ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের দূরে। তো এখানে তিনি একটা সুন্দর একটা সিম্বলিক্যালি প্রেজেন্ট করার চেষ্টা করছে। সো এখানে ইমেজ এক্সাম্পল অফ সিম্বলই হবে। নেক্সট আসবো, আচ্ছা, ইন হুইচ পোয়েম ডু ইউ ফাইন্ড দ্য ফলোইং লাইনস? কোন কবিতায় আমরা এই লাইনটা পাই? আই থিঙ্ক দিস ইজ ভেরি ইজি, যারা মাস্টার্স করছো এই লাইনটা তো সবাই ওয়াকিবল। হোয়াট এ ম্যানস রিচ should exceed his grasp of what's heaven for. Andrea del Sarto is the right answer. Andrea del Sarto by রবার্ট ব্রাউনিং। ওকে, সো এখানে রবার্ট ব্রাউনিং কি বলেছেন এখানে এই এই যে লাইনটার মাধ্যমে কি বলতে যে তিনি বলছেন যে মানুষের অ্যাম্বিশনটা কেমন হওয়া উচিত, মানুষের উচ্চাকাঙ্ক্ষাটা কেমন হওয়া উচিত, এটি না মানে কখনো মানে সাপ্রেস থাকা উচিত নয়। এটি যেন মনে হয় তিনি যেন তার যে ইমিডিয়েট যে 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 গোলটা রয়েছে সেই গোলটাকে যেন আরো পেয়ে যায়, এখানে তিনি বলতে চাইছেন। আচ্ছা, চলে আসবো 79, হুইচ ইজ দ্য কারেক্ট ক্রোনোলজিক্যাল অ্যারেঞ্জমেন্ট অ্যাকর্ডিং টু দ্য ডেট অফ ফার্স্ট পাবলিকেশন? তো এখানে যেগুলো ছিল মেইনলি, আই থিঙ্ক একটু যদি ভালো করে লক্ষ্য করতেন পারতেন, এটা এটা সবই কিন্তু এই ইন্ডিয়ান কনটেক্সটে লেখা এগুলো। এটা হচ্ছে এই অপশন সি হবে, দ্য ওল্ড ওয়াইফস লেট, দ্য হিস্ট্রি অফ মিস্টার পলি, থ্রি মেন ইন এ বোট, মাই মাই ম্যান লিভস।
অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। নাও চলে আসি কোশ্চেন নাম্বার 80। হুইচ অফ দ্য ফলোইং ফর্মস ইজ নট কানেক্টেড উইথ স্পেকুলেটিভ ফিকশন? স্পেকুলেটিভ মানে হচ্ছে যেখানে ফিউচারিস্টিক ফিকশন, ফিউচার, ওকে, ভবিষ্যৎকে নিয়ে এরকম একটা কনসেপ্ট। ওকে, সো এই ক্ষেত্রে আপনাদের উত্তর হওয়া উচিত যতগুলো রয়েছে দেখবেন মাইমেটিক ফিকশন হচ্ছে কপি, কপি থেকে এসেছে মাইমেটিক, তো এটা মাইমেটিক ফিকশন হবে 80, যেটা আমাদের এই ফিউচারিস্টিক স্পেকুলেটিভ থাকে। নেক্সট আসবো 81, হুইচ অফ দ্য ফলোইং সোর্সেস, এদের মধ্যে কোনটি সোর্সটি অন দ্য অফ দ্য সাবলাইম, সাবলাইমের ক্ষেত্রে আর নট মেনশন বাই লঙ্গিনাস অন দ্য সাবলাইম। অন দ্য সাবলাইম লেখায় তিনি এই কথাটি বলেন, তিনি সবকিছুর কথা বলেছে, তিনি কি কোথাও ফিগার অফ স্পিচের কথা বলেছে? না, তিনি ফিগার অফ স্পিচের কথা কোথাও বলেন। গ্রান্ডিয়র অফ থট বলেছেন, নোবেল ডিকশন বলেছেন, পারফেকশন অফ মিটার বলেছেন, কিন্তু ফিগার অফ স্পিচ কিন্তু কোথাও বলেন। আচ্ছা, এবারে খুবই ইজি, তবে আমার মনে হয়েছে এইখানে অপশনটা ভুল আছে। গান পাউডার প্লট এখানে 1605 হবে, গান পাউডার প্লটটা 1605 হবে। গান পাউডার প্লটটা 1605, তো বিটা 2 হবে। দেখুন এখানে অপশন কোনোটাতেই নেই, বিটা দেখুন অপশন কোনোটাতেই নেই, তো আমার মনে হয় এটি ভুল প্রশ্ন। আমার মনে হয় যে প্রশ্নের এই অনুযায়ী, তো এই ক্ষেত্রে আপনাদের উত্তর আপনারা যা করেছেন আপনারা হয়তো সঠিক উত্তরই পাবেন, কারণ গ্লোব থিয়েটার 1599 এটা ঠিকই আছে অবশ্যই, কিন্তু যেটা আমাদের অপশন বি তে যেটা হওয়া উচিত 1605 এটা দেয়নি, তো 82 থেকে আমার মনে হয় সবাই সঠিক উত্তর পাবেন, এটা ভুল রয়েছে অপশন। আচ্ছা, 83 থেকে চলে আসবো। দ্য টার্ম মিস্টিজা, এই মিস্টিজা এই টার্মটি কোন কনটেক্সটে এসছে, কোন থিওরির কনটেক্সটে এসছে? অ্যাকচুয়ালি এটা হচ্ছে রেস স্টাডিজ থেকে এসছে, এখানে মিক্সড কালচার থেকে এসছে এই মিস্টিজা কনসেপ্টটি। যদি আপনারা মিস্টিজা সম্পর্কে জানতে চাই তাহলে বলতে পারি এটি রেস স্টাডিজ, যেখানে বলা হয়েছে যে সেখানে একটা ইথনো রেসিয়াল একটা মিক্সড রেস সেন্টার থাকবে, এরা মেইনলি হচ্ছে একটা নেটিভ আমেরিকার একটা কনসেপ্ট, ল্যাটিন আমেরিকার কনসেপ্ট এটি। আচ্ছা, প্রথম কোন ইউনিভার্সিটি কমিশন instituted by sorry, the first university commission was instituted by লর্ড কার্জন কোন বছরে? এটা হবে 1902, 84 হবে 1902, 1902 খ্রিস্টাব্দে। এটা খুব একটা আমার মনে হয় যে ডিফিকাল্ট হবে না আপনাদের বোঝার ক্ষেত্রে। আচ্ছা, এখানে দুটো স্টেটমেন্ট দিয়েছে, আমি এই দুটো স্টেটমেন্টটাকে এখন বিস্তারিতভাবে পড়তে চাইছি না। যদি স্টেটমেন্ট দুটি ভালো করে পড়েন তাহলে দেখবেন যে এখানে যেটা ইনফারেন্স 1 এবং ইনফারেন্স 2 এই দুটি এই দুটি কিন্তু ভুল আছে, দুটি হচ্ছে ইনকারেক্ট। সো বোথ আর ইনকারেক্ট এখানে হবে, কারণ দুটি নেগেটিভ বলছে, দুটি এখানে যে যেমন কিন্তু আমি এটাকে যখন আমি লক্ষ্য করছিলাম দেখেছেন যে এটা কিন্তু বলছে যে ব্লেকের টক্স অ্যাবাউট ব্লেকস ট্রমা, তাই না? ব্লেকের ট্রমা সম্পর্কে বলছে, কিন্তু এখানে সিটি অফ লন্ডন এখানে দেখুন বলছে এখানে তার একটা কবিতা আছে, তার কবিতাটির নাম হচ্ছে অ্যালবিয়ন 4 মিলিয়ন, তার কনটেক্সটে, কিন্তু এখানে বলছে জেরুজালেমের কনটেক্সটে বলতে তার কবিতা, কিন্তু এটা জেরুজালেমের কনটেক্সটে ছিল না। তারপরে যদি ইনফারেন্স দ্বিতীয়তে আসেন সেখানে দেখবেন যে এই যে কথাটি বলেছে না যে কন্ডিশন অফ ইংল্যান্ড কোয়েশ্চেন, কার্লাইলের একটা ওটা থেকে অনুপ্রাণিত হয়েছে, ওখানে কোনো হিস্টোরিক্যাল কোনো সিগনিফিকেন্স নেই, যেখানে চার্টিজম নিয়ে বলা হয়েছে, তো দুটোই কিন্তু ভুল হবে। এবারে চলে আসবো 86 নাম্বার কোয়েশ্চেন। ইন দ্য ডিসকোর্স অফ ডিকলোনিয়ালিটি দ্য কনসেপ্ট অফ বর্ডার থিঙ্কিং ইজ অ্যাডভোকেটেড বাই, কে অ্যাডভোকেট করেছে? তো উত্তর হবে ওয়াল্টার মিঙ্গোলো, ওয়াল্টার মিঙ্গোলো। কি হবে? উত্তর হবে অপশন এ, ওয়াল্টার মিঙ্গোলো। সো এইখানে ওয়াল্টার মিঙ্গোলো কি বলেছেন অ্যাকচুয়ালি? তো তিনি চ্যালেঞ্জ করছেন, তিনি প্রতিবাদ করছেন দ্য ডমিনেন্ট ওয়েস্টার্ন পার্সপেক্টিভটাকে, যেখানে তিনি বলছেন যে তিনি উদাহরণস্বরূপ দেখিয়েছেন যে মেক্সিকো এবং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, সেখানে জিওগ্রাফিক্যাল অনেক একটা, ওখানে কোনো মানে মোর দেন জাস্ট এ ফিজিক্যাল ডিভাইড, ওটা শুধুমাত্র শুধু ফিজিক্যাল ডিভাইড মাত্র, কিন্তু ওখানে সিম্বলিক্যালি কালচারাল সিগনিফিকেন্স সবকিছু কিন্তু এক রয়েছে, ব্রডার থিঙ্কিং এখানে কনসেপ্টটা এনেছেন ওয়াল্টার মিঙ্গোলো। তিনি কিন্তু এই মেক্সিকো এবং ইউএসএ কথা উদাহরণস্বরূপ দিয়ে ব্যাখ্যা করেছিলেন। আচ্ছা, এবারে আসবো 87 থেকে প্রশ্ন ম্যাচ করতে বলেছে এখানে। এখানে
ওয়ার্কের সাথে মানে মেলাতে বলেছে। খুবই ইজি ছিল, কারণ এখানে সাইলেন্স দ্য কোড ইন সেশন এটা আপনাদের অনেকের সিলেবাসে আছে। নাগামান্দালা আপনারা হয়তো পড়েছেন, কারণ গিরিশ কার্নাডের অন্যতম কয়েকটি লেখার মধ্যে নাগামান্দালা, হায়াবদন এগুলো সব পড়ে। তো আই থিঙ্ক এটা কেউ প্রশ্ন ভুল করেননি। তো এই উত্তরটা অপশন বি হবে, যারা অপশন বি করেছেন সঠিক উত্তর করেছেন। ঠিক আছে, চলে আসবে প্রশ্ন নাম্বার 88। ইন হুইচ ড্রামা, কোন নাটকে ডু উই ফাইন্ড দ্য ফলোইং লাইন, এই লাইনটি আমরা পাই, হোয়াট ডু উই ডু নাও নাও দ্যাট উই আর হ্যাপি। তো কোন নাটকে আমরা এই লাইনটা পাই? উত্তরটি হবে এখানে অপশন অপশন এ হবে রাইট অ্যান্সার, সেলিব্রেশন। ওকে, সেলিব্রেশন নাটকে। তো এই সেলিব্রেশন নাটকে আমরা দেখতে পাই এখানে মানে এখানে তিনি একটা সেন্সের কথা বলছে, যেটা আনসার্টেনটি এবং যেটা কোয়েশ্চেনিং এ ভরা, এবং যেটা আমরা সাধারণত যখন কোনো কিছু অ্যাচিভ করার চেষ্টা করি, যখন আমরা স্টেট অফ হ্যাপিনেসে পৌঁছাই, তখন আমাদের মধ্যে এইরকম একটা ফিলিং আসে, হোয়াট ডু উই ডু নাও, আমরা কি করবো এখন, নাও দ্যাট উই আর হ্যাপি। ওকে, সো এখানে সেলিব্রেশন নাটকের একটি লাইন। নেক্সট আসবে, হু অ্যামাং দ্য ফলোইং ওয়াজ নট পার্ট অফ অক্সফোর্ড মুভমেন্ট। তো এদের মধ্যে কোন রাইটারটি অক্সফোর্ড মুভমেন্টের অংশ নয়? আপনারা নিশ্চয়ই এটা সবাই সঠিক করেছেন, ইজি প্রশ্ন ছিলেন। লিটন স্ট্রিচি, লিটন স্ট্রেচি তার এমিনেন্ট ভিক্টোরিয়ান নিশ্চয়ই বইটা মনে আছে, এবং তিনি এর পার্ট ছিলেন না। এখানে জন কেবিল, জন হেনরি নিউম্যান, হারাল্ড ফ্রচ, এটা সবাই হচ্ছে এই অক্সফোর্ড মুভমেন্টের পার্ট। নেক্সট আসবে, ফ্রম দ্য ভ্যারাইটিস অফ ইংলিশ হুইচ ওয়ান ইজ নট ইউজড ইন দ্য স্পোকেন ফর্ম। স্পোকেন ফর্মে কোনটা ব্যবহার হয় না? দেখুন এখানে যে অপশনগুলো দিয়েছে না, পিডগিন আমরা ইউজ করি, ক্রেওলও ইউজ করি, এবং হিংলিশও ইউজ করি, কিন্তু চাটনিফিকেশন আমাদের মেইনলি হচ্ছে ওটা অন্য কনটেক্সটে, ওটা কিন্তু আমাদের ল্যাঙ্গুয়েজ অ্যাজ এ স্পিকিং কনটেক্সটে নয়। যেমন হচ্ছে আমরা যদি একটা কনসেপ্ট আছে পিডগিন যদি আছে, এটি হচ্ছে একটা সিম্পলিফাইড ল্যাঙ্গুয়েজ, যেটি আমাদের স্পিকার যারা হচ্ছে ডিফারেন্ট নেটিভ স্পিকার হয়ে থাকে তাদের মধ্যে হয়ে থাকে। আর ক্রিওল একটু এস্টাবলিশড একটা স্টেবল একটা ফর্ম, যেখানে একটা ডিফারেন্ট কালচারের মানুষরা যখন মিক্সিং হইতে কথা বলে। আর ইংলিশ মানে হচ্ছে হিন্দি আর ইংরেজি মিশিয়ে কথা বলা। তো ইজি ছিল এটা। কোয়েশ্চেন নাম্বার 91, মার্ক দ্য অড ওয়ান আউট। এদের মধ্যে কে আলাদা? দেখুন এদের মধ্যে যে সমস্ত রাইটার গুলো হচ্ছে, ওরা হচ্ছে রিয়ালিজম নিয়ে বেশি লেখালেখি করেন সবাই। জন ম্যাসফিল্ড যান, আলফ্রেড নয়েজ যান, ডাব্লিউ.এস. ডেভিস। কিন্তু ওয়াল্টার ডি ডিলেমেয়ার ইনি না সুপার ন্যাচারাল এবং একটু ইমাজিনেটিভ পয়েন্ট অফ ভিউতে লেখালেখি রাখেন। তো সেই ক্ষেত্রে ওয়াল্টার ডিলেমিয়ার হচ্ছে রাইট অ্যান্সার এখানে। চলে আসবো প্রশ্ন নাম্বার 92। এখানে দ্য স্পেন্সারিয়ান স্ট্যান্সা 92 রয়েছে। দ্য স্পেন্সারিয়ান স্ট্যান্সা কনসিস্ট অফ কত লাইন? এটা কি কোনো প্রশ্ন হলো? মানে এর থেকে আর কি সহজ আসবে? 9 লাইনের কবিতা। আবার রাইমস খুবই আমার মানে সবাই জানে, এ বি এ বি বি সি বি সি, একটা এক্সট্রা সি। খুবই ইজি। ওকে, চলে আসবো, দ্য পোয়েট্রি অফ ডিলেন থমাস অফেন স্ট্রংলি রিফ্লেক্টস দ্য এলিমেন্টস অফ। ডিলেন থমাসের কবিতায় আমরা কোন এলিমেন্টটা সব থেকে বেশি পাই? ডিলেন থমাসের কবিতায় আমরা সব থেকে বেশি পাই যেটা হচ্ছে, তিনি ইমেজগুলোকে এমন ভাবে ড্রিমি আকারে প্রকাশ করতেন, তো সেটা মানে সবার কাছে কিন্তু একটা একটা মানে দুর্দান্ত, যে পোয়েম ইন অক্টোবর কবিতায় চলে যান, তো এইরকম কিন্তু ফিলিং পাবেন। আর এইরকম ফিলিং একমাত্র তারা ক্রিয়েট করতে পারে যারা হচ্ছে সাররিয়ালিস্ট। সো এটা সাররিয়ালিজম হবে। 93 অপশন হবে সাররিয়ালিজম, আর ড্রিম লাইক ইমেজারি থ্রু পোয়েটিক ল্যাঙ্গুয়েজ। ওকে, আচ্ছা 94 থেকে এটা কি প্রশ্ন করুন, আপনারা সবাই নিশ্চয়ই ঠিক করেছেন। বলছে এদের মধ্যে কোনটি সার্চ ইঞ্জিন না? আরে জি স্টোর হচ্ছে একেবারে মানে আমাদের ম্যাটেরিয়ালের আখড়া, ওটা ওখানে জি স্টোরে সব রকম আমরা মানে পিডিএফ মেটেরিয়াল পাই, এটা ডিজিটাল একটা লিটারারি একটা লাইব্রেরি বলা হবে, তো এটাই হবে। নাও আচ্ছা, অ্যাসারশন এবং রিজন এটিও আমি ভালো করে পড়েছি, এবং এখান থেকে আমি যে রেজলিউশনটা বের করেছি, এখানে হচ্ছে আমাদের অপশন 95 এর হচ্ছে একই দুটোই কিন্তু ভুল আছে। এখানে দুটোই হবে ইনকারেক্ট, বোথ আর ইনকারেক্ট। ওকে, বদলিয়ার্স কনসেপ্ট অফ হাইপার রিয়ালিটি জেস্টার্স টুয়ার্ডস এ ট্রান্সেন্ডেন্টাল রিয়ালিটি। মানে হাইপার রিয়ালিটি পুরো ট্রান্সেন্ডেন্টাল রিয়ালিটির কথা বলে না। আপনারা যদি কনসেপ্ট সম্পর্কে জানতে চান, হাইপার রিয়ালিটি হচ্ছে এমন একটা মানে রিয়ালিটি যেখানে গুরুত্ব দেওয়া হয়েছে যে মানে ব্লারিং, মানে একটা অস্পষ্ট একটা ডিস্টিংশন থাকে, যেখানে রিয়ালিটি এবং সিমুলেশনের মধ্যে একটা অস্পষ্ট একটা পার্থক্য থাকে, ওটাই হচ্ছে হাইপার রিয়ালিটি। আর অন্যদিকে যদি নেক্সট টার্ম আসেন, যে দিস ইজ বিকজ পোস্ট মডার্ন ইজ ডিপলি ইমবিউড উইথ এ ডিজায়ার ফর ট্রান্সেন্ডেন্স।
পোস্ট মডার্নিজম ট্রান্সেন্ডের কথা কোথায় বলছে? পোস্ট মডার্নিজম তো মেইনলি কোয়েশ্চেন করছে, কিসের কোয়েশ্চেন করছে? হোয়াট ইজ ইউর ট্রুথ, দ্য ট্রুথ এক্সিস্টেন্সটাকে নিয়ে প্রশ্ন করছে। তো সেই জন্য এখানে দুটো অপশনই ভুল আছে। তো সেখানে মানে এখানে ইনফারেন্ট অ্যাসারশন এবং রিজন দুটোই ভুল আছে। ওকে, চলে আসবো কোশ্চেন নাম্বার 96 এ। দ্য 18th সেঞ্চুরি স দ্য রাইজ অফ দ্য পিরিয়ডিক্যাল এসে, আমার মনে হয় সবাই সঠিক করেছেন এটা, যে এখানে ম্যাচ করতে বলেছে। এখানে আমাদের যে রয়েছে অ্যাডিসন এবং স্টিল, দ্য টিটলার, অবভিয়াসলি র্যাম্বলার, মানে এগুলো কি প্রশ্ন, মানে আমার মনে হয় আই থিঙ্ক সবাই এটা, মানে কিছু কিছু পাতি প্রশ্নে ভরা, আবার কিছু কিন্তু মডারেট প্রশ্ন কিন্তু ভরা আছে। তো আমি বলবো যে একটা পুরোপুরি যে একেবারে ইজি প্রশ্ন হয়নি, একদম বলাই আবার ভুল হবে, কিন্তু কিছু কিছু প্রশ্ন এমন রয়েছে যেগুলো খুবই কিন্তু ইজি। আচ্ছা, এখানে সঠিক উত্তর, সরি, এখানে সঠিক উত্তর হবে অপশন এ। হুম, আপনারা মিলিয়ে দেখে নেবেন, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার? 96 থেকে গেল, এবারে আসবো 97 থেকে প্রশ্ন। বলছে ম্যাচ দ্য ফলোইং অথার্স ইন লিস্ট 1 এবং লিস্ট 2। এটাও খুবই ইজি ছিল, কারণ এখানে একমাত্র এপিক রাইটার হচ্ছে জন মিল্টন, তার সেকেন্ডারি এপিক রয়েছে। আর এখানে উইলিয়াম ওয়াই চার্লি কমেডি অফ ম্যানার্সের সাথে যুক্ত। তো আমার মনে হয় এটিও সবাই সঠিক উত্তর করেছেন। 97 ডি হচ্ছে রাইট অ্যান্সার, 97 ডি হচ্ছে রাইট অ্যান্সার। নাও যাব, আর তিনটে প্রশ্ন বাকি রয়েছে। তিনটে প্রশ্ন দেখে নিই আমরা। বলছে হু সেড দ্য ফলোইং, কে বলেছে দ্য 19th সেঞ্চুরি ডিসলাইক অফ রিয়ালিজম ইজ দ্য রেজ অফ ক্যালিভান সিং হিজ ওন ফেস ইন এ গ্লাস। তো এই একটা মানে ক্রিটিক্যাল মন্তব্য, যিনি ক্যালিবান সম্পর্কে, রেজ অফ ক্যালিবানের সাথে আমাদের শেক্সপিয়ারের ওই দ্য টেম্পেস্ট থেকেও তুলে এনেছেন। তো এদের এই যে মন্তব্যটি কে করেছেন? এটা করেছেন অস্কার ওয়াইল্ড। অস্কার ওয়াইল্ড এবারে কোন টেক্সটে করেছেন? দ্য ডিকে অফ লাইন ইন 1889, এই টেক্সটে তিনি এই কথা বলেছেন। নেক্সট আসবো, গুদরুন ইজ এ ক্যারেক্টার, আমার মনে হয় এটিও সবাই সঠিক করেছেন। গুদরুন এই ক্যারেক্টারটি কোথায় রয়েছে? দ্য রেনবো অ্যান্ড উইমেন ইন লাভ। আই থিঙ্ক দিস ওয়াজ ভেরি ইজি অলসো। এবারে হু ইজ দ্য প্রপোনেন্ট অফ কার্ডিনাল ভাওয়েলস ইন ইংলিশ? আই থিঙ্ক এটা হয়তো আপনারা মিস করে থাকবেন, কারণ হয়তো মানে নতুন হবে। উত্তর হচ্ছে ড্যানিয়েল জোন্স। ড্যানিয়েল জোন্স। তো এই হচ্ছে 100টি প্রশ্ন। আশা করি আপনারা আমার অ্যান্সারটির সাথে মিলিয়ে দেখবেন, অবশ্যই আবার অপেক্ষা করবেন ফাইনাল অ্যান্সারটির জন্য। এটা জাস্ট একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন, একটা কোথাও একটা অনুভূতির জন্য দিলাম। আচ্ছা, একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে আপনাদের জন্য, এটা সবার জন্য না, যদি যারা ইচ্ছুক থাকে তাদের জন্য। জাস্ট একটু আমি ফুল স্ক্রিন করছি। আহ, এই যে একটা কমপ্লিট অনলাইন কোর্স আমাদের রয়েছে ইংলিশ লিটারেচারের উপরে, পেপার 2 এর উপরে। আমরা এখানে 10 মাসের কোর্স করছি, কোর্সটা অলরেডি চলছে, তাই এই জন্য কোর্স ইজ রানিং লেখা রয়েছে। তো যদি আপনাদের মধ্যে কেউ ইন্টারেস্ট থাকে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগের জন্য এই যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করবেন। তো এখানে কোর্স ডিটেলে কি কি পাচ্ছেন, 10টি ইউনিট ভিত্তিক ডিটেল আলোচনা, তেমন হচ্ছে প্রতিদিনের আমরা ক্লাসের শেষে এমসিকিউ টেস্ট রাখছি, প্রতিদিন স্টাডি মেটেরিয়াল পাচ্ছেন, এবং 10 মাসের ভিত্তিতে সপ্তাহে 2 দিন বা 3 দিন ক্লাস হচ্ছে আমাদের, এবং মাস ভিত্তিক ফিজের ব্যবস্থাও থাকছে, এবং সবকিছু ডিটেল রয়েছে। যারা ইন্টারেস্টেড আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন, তবে অবশ্যই হোয়াটসঅ্যাপ করলে আমার খুব ভালো লাগবে। আই থিঙ্ক যদি কিছু কোয়ারি থাকে অবশ্যই ফোনও করতে পারেন। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আশা করি এই অ্যান্সার কিটা আপনাদের হেল্প করবে একটু হলেও।